পুত্র যখন জন্মের ইতিহাসকে অস্বীকার করে, পিতাকে অস্বীকার করে, তখন নিঃসন্দেহে পুত্রের জন্মের ইতিহাস পিতাকে বলতেই হবে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ হলো পিতা, কারণ বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপির মতো ছাপোষা রাজনৈতিক দল যাদের জন্ম সেনা ছাউনি থেকে, তাদের আসলে এভাবে কথা বলা মানায় না। গত কয়েকদিন থেকে দেখছি বিএনপির সকল পর্যায়ের নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তথ্যমন্ত্রী মির্জা ফখরুল, সবাই বলার চেষ্টা করছে স্বাধীনতার ঘোষক জিয়া। জিয়া আর 10টা সেক্টর কমান্ডারের মতো একজন সেক্টর কমান্ডার ছিল মুক্তিযুদ্ধের। 11টা সেক্টরের মধ্যে একটা সেক্টরের কমান্ডার ছিল জিয়া। জিয়া কিভাবে স্বাধীনতার ঘোষক হয়? জিয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল, দ্যাটস ইট। সে কিন্তু স্বাধীনতার ঘোষক ছিল না। কিন্তু বিএনপি এই যে ইতিহাস বিকৃত করছে, এই ইতিহাস বিকৃতির জন্য বিএনপির জন্ম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের একটু জানা উচিত। বিশেষ করে বর্তমানের জেনজি প্রজন্ম, আপনাদের প্রত্যেকের জানা উচিত বিএনপির জন্ম কোত্থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কারা ছিল প্রতিষ্ঠাকালীন সময়ে, কোন কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে স্টেবল হয়েছে। বিএনপির জন্ম নিয়ে, অর্থাৎ পুত্রের জন্ম নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরি। বিএনপির জন্ম কোনো গণমানুষের অধিকার আদায় কিংবা অর্থনৈতিক মুক্তির সংগ্রাম থেকে হয়নি। 75-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা ব্যবহার করে মূলত বিএনপির উত্থান, বিএনপির উৎপত্তি। ইতিহাসের পাতায় জঘন্যতম অধ্যায় হলো 3 নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করা, যেখানে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানের যেই ভূমিকা, সেটা ছিল চরম প্রশ্নবিদ্ধ। পরবর্তীতে জিয়াউর রহমান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই এবং পাশাপাশি আমলাতন্ত্রের একাংশকে ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থে গঠন করেছিল জাগদল। আপনাদের মনে রাখতে হবে, বিএনপির প্রথম নাম ছিল জাগদল। এরপর 1978 সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে 1 সেপ্টেম্বর রমনা রেস্টুরেন্টে জন্ম দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আই রিপিট এগেইন, 1978 সালে বিএনপির জন্ম হয়েছিল, তার মানে স্বাধীনতা যুদ্ধের আরো 7 বছর পর। প্রথম দিকে বিএনপিতে ভিড়ানো হয় ন্যাপ ভাসানী, মুসলিম লীগ এবং চরমপন্থী চীনপন্থী বামেদের একাংশকে, যারা মুক্তিযুদ্ধকে 2 কুকুরের কামড়াকামড়ি বলে উপহাস করেছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে তারাই পরবর্তীতে বিএনপিতে যোগ দেয়। মুক্তিযোদ্ধাদের নিধন এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন। জিয়াউর রহমান তার প্রাণ রক্ষাকারী সেক্টর কমান্ডার কর্নেল তাহেরকে প্রহসনের বিচারের রায়ে ফাঁসি দিয়েছিল এবং সেনাবাহিনীতে থাকা প্রগতিশীল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করেছিল এই খুনি জিয়া। বিপরীতে বঙ্গবন্ধু যে 4টি রাজনৈতিক দলকে স্বাধীনতার পর নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, জামায়াত, মুসলিম লীগ, পিডিপি এবং নেজামে ইসলাম, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েই এদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেন এবং তিনি এদেরকে রাজনৈতিকভাবে ছচ্ছল করে দেন। বাংলাদেশের রাজনীতিতে সেই সময় মূলত বিস্ফোরণের আগমন ঘটেছিল এই খুনি জিয়ার হাত ধরে। তিনি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটা তার পুত্র বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ করে রেখে দিয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলের হাল ধরলেও দলটির আদর্শিক বিচ্যুতি আরো চরম আকার ধারণ করেছিল। 2001 থেকে 2006 সালের শাসনামল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত আছে, সারা জীবন থাকবে। রাষ্ট্রীয় মদদে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই হামলায় 23 জন প্রাণ হারিয়েছিল। কিন্তু বিএনপি সরকার জজ মিয়া নাটক মঞ্চায়িত করে বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছিল, যেটা ছিল ইতিহাসের ঘৃণ্যতম অধ্যায়ের একটা বিশাল অংশ। তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা হাওয়া ভবন হয়ে উঠেছিল দুর্নীতির প্রধানতম উৎস। একই সময়ে বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানদের মতো উগ্রবাদী জঙ্গিদের উত্থান ঘটেছিল তৎকালীন সময়ে, যারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো মধ্যযুগীয় রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে স্লোগান দেয়, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এরকম স্লোগান কিন্তু ছিল। খালেদা জিয়া 71-এর খুনি এবং আলবদর নেতাদের মন্ত্রী বানিয়ে 30 লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করেছিল। তিনি শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে হেফাজত এবং উগ্রপন্থীদের উস্কানি দিয়েছিল। বিএনপি জামায়াতের শাসনামলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে আশ্রয় দেওয়া এবং 10 ট্রাক অস্ত্র চোরাচালানের চেষ্টা বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। স্রেফ ভারত বিদ্বেষের কারণে
টাটার মতো বড় বিনিয়োগ এবং সাউথ এশিয়ান কানেক্টিভিটির বিরোধিতা করে তারা দেশের উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এই খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। পাকিস্তান আমলের মতো ধর্মীয় সংখ্যালঘুমুক্ত দেশ গড়ার যে সুপ্ত এজেন্ডা নিয়ে খালেদার ন্যায় তারেক রহমানুল বর্তমানে লালন করছে, তা বাংলাদেশকে বৈশ্বিক গণতান্ত্রিক সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভবিষ্যতে এটা আরো প্রকট আকার ধারণ করবে। বিএনপির জন্মই হয়েছে অগণতান্ত্রিক এবং ষড়যন্ত্রমূলক পথে। দলটি কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষ চেতনার পক্ষে ছিল না। পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে নস্যাৎ করাই ছিল এই দলের একমাত্র প্রধান লক্ষ্য। তাদের এই আজন্ম পাপ এবং উগ্রবাদী তুষণনীতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বের কাছে এবং দেশের তরুণ প্রজন্মের কাছে একটি পরিত্যক্ত ময়লার ভাগাড়ে পরিণত করবে। অলরেডি বিএনপি ময়লার ভাগাড়ে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম, জেনজি প্রজন্ম, বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি সকল শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করেনি, লালন করেনি। বিএনপি সবসময় মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে শুধুমাত্র তাদের রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে। এইটা এখন স্বচ্ছ পানির মতো পরিষ্কার। অদূর ভবিষ্যতে বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে যত ধরনের গেম খেলার চেষ্টা করুক, বাংলাদেশের মানুষ সেই ফাঁদে আর পা দেবে না। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটা বুঝে গেছে। বিএনপি মূলত রাজাকারদের পুনর্বাসিত করার সংগঠন। বিএনপি মূলত স্বাধীনতা বিরোধী চক্রের একটা বিশাল অংশ। বিএনপি মূলত বাংলাদেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বিএনপি পশ্চিমাদের দালাল, যার কারণে বাংলাদেশের জন্য জ্বালানি কিনতে হলে এখন সেই দাস চুক্তি, বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেটা হয়েছে, সেই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি নিতে হয় নিজের দেশের জন্য জ্বালানি কেনার জন্য। এটাই বিএনপির পররাষ্ট্রনীতি, এটাই বিএনপির তুষণনীতি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।